हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে যে বিভিন্ন ইতিহাসের যে চ্যাপ্টারগুলো অধ্যায় অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করছিলাম, তো তার আজকে 9 নম্বর ক্লাস অর্থাৎ 9 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 8টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যেখানে হরপ্পা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছি, তারপর ষোড়শ মহাজন পদ সম্পর্কে জেনেছি, তারপরে জেনেছি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হর্ষঙ্ক বংশের যে রাজবংশের যে সম্পূর্ণ যে বংশগুলো ছিল সেখানে 7টা বংশ সম্পর্কে জেনেছি। এরপর আজকের ক্লাস হচ্ছে যেখানে পুষ্যবতী বংশ, বাতাপির চালুক্য বংশ এবং পল্লব বংশ, এই 3টা বংশ নিয়ে কিন্তু এরপর আলোচনা করা হবে। আর 1 থেকে 2টো ক্লাস হবে, তারপর কিন্তু সম্পূর্ণ যে প্রাচীন ইতিহাস সেটা কিন্তু শেষ হবে। আর এই যে ক্লাসগুলো করাচ্ছি এটা শুধুমাত্র যে আপার প্রাইমারি টেটের জন্য যে আসবে সেটা নয়, এটা ডাব্লিউবিপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি, যেখানে ডাব্লিউবিসিএস বা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেন্ট্রালে যে এসএসসি জিডি, সিজিএল, সিজিএসএল, এমটিএস সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে প্রশ্ন আসবে বা যে পরীক্ষার জন্য প্রশ্ন আসে সেখানে কিন্তু এই সাবজেক্টের গুরুত্বটা কিন্তু বেড়ে যায়। তো অনলাইনের হিসাবে একদম ডিটেলস ক্লাস করানো হয়। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখবে, কেউ ভাববে না যে এটা আপার প্রাইমারি টেটের জন্যই শুধু করানো হচ্ছে। এটা যে কোনো পরীক্ষার জন্য ইতিহাস থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই এগুলোর থেকেই প্রশ্ন আসবে, এটা আমি 100% শিওরভাবে বলতে পারি। তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং দেখার সাথে সাথে বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল নোটিফিকেশন অন করো, আর পারলে ভিডিওটা লাইক বন্ধুর সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। অনেকে কিন্তু যে বিভিন্ন নিউজ, সেই নিউজগুলো কিন্তু অনেকে দেখছো কিন্তু ক্লাসগুলোর প্রতি কিন্তু আসক্ত নেই। কারণ চাকরির যে অবস্থা তাতে করে আমি বুঝতে পারছি সকলেরই কিন্তু এই ধরনের মানসিকতা তৈরি হয়ে গেছে যে কখন কি নিউজ বার হচ্ছে, কখন নোটিফিকেশান আসবে, এই ধারণায়। কিন্তু সাথে সাথে পড়াশোনাটাও জরুরি, কারণ পড়াশোনার প্রতি মনোযোগটা থাকলে কিন্তু একটা টাচে থাকবে, যার ফলে যে কোনো সময় পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষা প্রশ্নপত্র কী ধরনের আসবে বা পরীক্ষা ক্র্যাক করতে কিন্তু একটা সুবিধা হবে এবং প্রিপারেশানটাও ভালো বুস্ট হবে, নলেজও বুস্ট হবে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো। তো দেখো আজকে 9 নম্বর ক্লাস কী রয়েছে, প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে পুষ্যবতী বংশ। তো প্রথমে কি রয়েছে, যে পুষ্যবতী বংশ, এই পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্ন এটা আসে যে নরবর্ধন, বা প্রশ্ন আসে নরবর্ধন কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? না পুষ্যবতী বংশের। পুষ্যবতী বংশের রাজধানী কোথায় ছিল? এটাও কিন্তু আসে, সেটা হচ্ছে কোথায়? না পুষ্যবতী বংশের রাজধানী ছিল সেটা হচ্ছে থানেশ্বর বা স্থানেশ্বর। ওকে। পুষ্যবতী বংশের চতুর্থ রাজা ছিলেন প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন ছিলেন পুষ্যবতী বংশের একজন রাজা, তিনি চতুর্থ রাজা ছিলেন। প্রভাকর বর্ধনের কিন্তু 2 ছেলে ছিল, একটা হচ্ছে কে? রাজ্যবর্ধন, আর একটা হচ্ছে হর্ষবর্ধন। আর এই হর্ষবর্ধনেই কিন্তু পুষ্যবতী বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে পরবর্তী ক্ষেত্রে গণ্য হয়, যেটা আমরা এক এক করে জানব। তো এই প্রভাকর বর্ধন মৌখরী রাজা গ্রহবর্মণের সঙ্গে কন্যা রাজশ্রীর বিবাহ দেন। অর্থাৎ প্রভাকর বর্ধনের যিনি কন্যা ছিলেন রাজশ্রী বর্ধন, রাজশ্রীর কিন্তু বিয়ে দেন কার সাথে? মৌখরী রাজা গ্রহবর্মণের সঙ্গে। নেক্সট কি বলছে, 605 খ্রিস্টাব্দে হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে প্রভাকর বর্ধন মারা যান। যখন প্রভাকর বর্ধন মারা গেল তখন কী হলো, না মঙ্গলরাজ দেবগুপ্ত এবং গৌড়রাজ শশাঙ্ক একযোগে মৌখরী রাজ্য কিন্তু আক্রমণ করে গ্রহবর্মণকেও কিন্তু হত্যা করে ফেলেন। রাজ্যবর্ধন ও তার সেনাদল নিয়ে কনৌজে গিয়ে মালবরাজ দেবগুপ্ত, এখানে মালবরাজ যে দেবগুপ্ত তাকে কিন্তু পরাস্ত করে দেন। শশাঙ্ক রাজ্যবর্ধনকেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী করে দেয়? হত্যা করে দেন। তো এটা ছিল প্রথমত যে পুষ্যবতী বংশের কিভাবে তৈরি হলো, বা পুষ্যবতী বংশের সময়কালের যে প্রথম দিকের ইতিহাসটা আমরা জানলাম। এরপর জানবো সেটা হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে। তো হর্ষবর্ধনের রাজত্বকাল কত ছিল? 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে। তো দেখো হর্ষবর্ধন সম্পর্কে কী রয়েছে, না জন্ম হয় 590 খ্রিস্টাব্দে। ওকে। তারপর কী হয়েছে দেখো, তারপর দেখো এখানে ওনার জন্ম 590 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন একই সঙ্গে থানেশ্বর এবং কনৌজ এই 2টি জায়গার সিংহাসনে কিন্তু বসেন তিনি। KM পানিক্কর বলেছেন হর্ষবর্ধন ছিলেন কি? উত্তর ভারতের সার্বভৌম শাসক। এটা শাসক হবে। প্রশ্নটা অনেক সময় আসে যে হর্ষবর্ধনকে উত্তর ভারতের সার্বভৌম শাসক বলা হয়, বা কাকে উত্তর ভারতের সার্বভৌম শাসক বলা
হতো, না এটা হবে হর্ষবর্ধন। নেক্সট দেখো এই প্রশ্নটা কিন্তু ভিভিআই, যে হর্ষাব্দ, গুপ্তাব্দ, শকাব্দ যে আমরা পড়েছি, তো এখানে গুপ্তাব্দ আমরা এর আগে জেনেছি, শকাব্দ জেনেছি, এরপর আমরা জানবো যে হর্ষাব্দ। তো হর্ষসম্মত বা হর্ষাব্দ চালু হয় হর্ষবর্ধনের সময় পুষ্যভূতি বংশে, কত সালে, না 606 খ্রিস্টাব্দের সময়। ওকে, হর্ষবর্ধন সভাসদদের অনুরোধে যুবরাজ শিলাদিত্য উপাধি নিয়ে থানেশ্বর ও কনৌজের সিংহাসনে বসেন। প্রশ্ন অনেক সময় আসে যে হর্ষবর্ধনের উপাধি কী ছিল, না শিলাদিত্য বা যুবরাজ শিলাদিত্য। 637 খ্রিস্টাব্দ যখন, সেই সময় শশাঙ্কের মৃত্যুর পর কামরূপ রাজ ভাস্কর বর্মন ও হর্ষবর্ধন এই দুইজন মিলে কি করে গৌড়কে ভাগাভাগি করে নিয়েছিল। তো শশাঙ্কে জানো সকলে যে শশাঙ্ক গৌড়ের অধিপতি বলা হয় গৌড়ের, তো সেখানেই ভাস্কর বর্মন এবং হর্ষবর্ধন এই গৌড়কে ভাগাভাগি করে নিয়েছিল। হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ ও উত্তর পথনাথ এই দুটি উপাধি তিনি গ্রহণ করেছিলেন, এবং বিক্রমাদিত্য বলা হয়, শিলাদিত্য বিক্রমাদিত্য, ওকে, যুবরাজ শিলাদিত্য বলা হয়। নেক্সট তারপর কী রয়েছে, না হর্ষবর্ধনের রাজত্বকালে সাধারণ সেনারা বড় ও ভট এই দুটি নামে কিন্তু পরিচিত ছিল। কি, বড় ও ভট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে, বাণভট্ট, এটা কিন্তু প্রশ্ন আসে, এবং ওনার লেখা যে গ্রন্থ তা হচ্ছে হর্ষচরিত। এই দুটো প্রশ্নই কিন্তু আসে, তিনটা প্রশ্ন এখান থেকে, যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, বাণভট্ট, বা বাণভট্ট কার সভাকবি ছিলেন, হর্ষবর্ধন, তার লেখা গ্রন্থের নাম কি, না হর্ষচরিত, বা হর্ষচরিত গ্রন্থটি কে লেখেন, না বাণভট্ট। এভাবে কিন্তু তোমরা যদি অনলাইন হিসেবে যে আমি নোটসগুলো প্রোভাইড করি, আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ওখানে কিন্তু যুক্ত হয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে এই ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো দেখো কি বলছে, না হর্ষবর্ধনের রাজত্বকালে 643 খ্রিস্টাব্দে কনৌজে ধর্ম মহাসম্মেলনে হিউয়েন সাং আমন্ত্রিত হয়েছিল। বিবিআই এটাও প্রশ্ন আসে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন, না কি বলবে, না হর্ষবর্ধনের রাজত্বকালে 643 খ্রিস্টাব্দের সময়। ওকে, নেক্সট তারপর দেখো কি রয়েছে, না হর্ষবর্ধন তিনি কিছু গ্রন্থ লিখেছিলেন, নাটক লিখেছিলেন, যেগুলো কি হর্ষবর্ধন নাগানন্দ, প্রিয়দর্শিকা, সংগীতাঞ্জলি, ঐশ্বর্য মাধুরী ও রত্নাবলী এই ধরনের তিনি নাটক লেখেন, এবং তিনি কবিতারও প্রতি তিনি ভালো মনোযোগ দিয়েছিলেন, যার মধ্যে দুটি কবিতার বই হচ্ছে সুপ্রভাত স্তোত্রম এবং অষ্টমহত্তর স্তোত্রম। তো তার মধ্যে এগুলো আসে যে নাগানন্দ, প্রিয়দর্শিকা, সংগীতাঞ্জলি এগুলো কিন্তু আসে, বা রত্নাবলী এগুলো কিন্তু আসে, যেগুলো কার লেখা বা হর্ষবর্ধন লেখা একটি নাটকের নাম বলো। তো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পারবে সকলে। নেক্সট আবার কি বলছে, না হর্ষবর্ধনের বইগুলি হচ্ছে কি কি, পরম ভক্তি, পুষ্পধর দেবিকা, দেব আর্ঘাম, দেব অঞ্জলি, দেব পল্লব, চরণামৃতম, লাবণ্য ভাণ্ডার এগুলো হচ্ছে হর্ষবর্ধনের বিভিন্ন লিখিত বই। নেক্সট তারপর কী আসছে, না হর্ষবর্ধনের সময়কালীন নালন্দার অধ্যক্ষ ছিলেন কে, শিলভদ্র, এটাও কিন্তু প্রশ্ন আসে যে হর্ষবর্ধনের সময় নালন্দার অধ্যক্ষ কে ছিলেন, না শিলভদ্র। হর্ষবর্ধনের প্রাদেশিক শাসনকর্তার নাম ছিল লোকপাল, কী ছিল, লোকপাল। হর্ষবর্ধন প্রথম জীবনে শৈব থাকলেও পরবর্তী জীবনে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বাণভট্টের লেখা বইগুলো হচ্ছে হর্ষচরিত, যেটা আমরা জানলাম, তাছাড়া রয়েছে কাদম্বরী ও পার্বতী পরিণয়, এগুলো কিন্তু বাণভট্টের লেখা বিভিন্ন গ্রন্থ। তো এই ছিল প্রথমে হর্ষবর্ধন এবং পুষ্যভূতি সম্পর্কে বা পুষ্যভূতি ইতিহাস, পুষ্যভূতি বংশে কেমনভাবে বিভিন্ন রাজার আগমন ঘটলো, তার মধ্যে হর্ষবর্ধন যে একজন বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন পুষ্যভূতি বংশের, উনার যে জীবনীকাল বা উনার রাজত্বকাল সম্পর্কে আমরা জানলাম। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম বা যে টপিকগুলো অনলাইন হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকে কিন্তু বাইরে পুষ্যভূতি বংশ সম্পর্কে আসবে না, এবং বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পারো, সেখানে এই কয়েকটা প্রশ্ন বাদ দিয়ে আর আদার্স কোনো প্রশ্ন আসবে না বা আসেনি। ওকে, নেক্সট এরপর আমরা জানবো সেটা হচ্ছে বাতাপির চালুক্য বংশ। তিনটা বংশ আমরা আর কি জানবো, একটা আমরা জানলাম পুষ্যভূতি, তারপরে বাতাপির চালুক্য এবং পল্লব বংশ। তো দেখো কি বলছে, চালুক্যরা ছিল বহিরাগত গুর্জর বা চাপদের বংশধর। ওকে, নেক্সট কি বলছে, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, এটা প্রশ্ন আসে যে বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা, না বিলহনের লেখা, থেকে জানা যায় যে চালুক্যদের আদি বাসভূমি ছিল
অযোধ্যা। কোথায়? অযোধ্যাতেই ছিল যে বাতাবি চালুক্য বংশের আদি বাসভূমি। গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারত কিছু স্বাধীন সামন্ত রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে বাতাপির চালুক্য, কল্যাণের চালুক্য এবং বেঙ্গির চালুক্য উল্লেখযোগ্য। তো আমরা আজকে যেটা জানছি সেটা হচ্ছে বাতাপির চালুক্য, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে বাতাপি চালুক্যের বিভিন্ন রাজারা ছিলেন, তার মধ্যে প্রথম যে রাজা আমরা জানবো সেটা হচ্ছে জয়সিংহ সম্পর্কে। তো জয়সিংহকে না চালুক্য বংশের প্রথম প্রধান শাসক ছিলেন এই জয়সিংহ। এটা প্রশ্ন আসে যে জয়সিংহ কোথাকার রাজা ছিলেন? চালুক্য বংশের প্রথম এবং প্রধান শাসক ছিলেন। তিনি বিজাপুর জেলার বাতাপি অঞ্চলে রাজ্য স্থাপন করেন। কোথায়? বিজাপুর জেলার বাতাপি অঞ্চলে। ওকে, তার জন্য বাতাপির আমরা চালুক্য বংশ পড়ছি। বাতাপিদের রাজকীয় প্রতীক ছিল বরাহ বা শুয়োর। অনেক সময় এটা WBCS-এর প্রশ্ন যে বাতাপি চালুক্য বংশের যে রাজকীয় প্রতীক সেটা কী ছিল? না বরাহ বা শুয়োর। জয়সিংহ জয়সিংহ বল্লভ এবং বল্লভ কেন্দ্র এই দুটি কিন্তু উপাধি নিয়েছিলেন। তাহলে জয়সিংহের উপাধি কী কী ছিল? বল্লভ এবং বল্লভ কেন্দ্র। ওকে, নেক্সট এরপর আমরা জানবো প্রথম পুলকেশী সম্পর্কে। তো প্রথম পুলকেশী স্বাধীন চালুক্য রাজ্য কিন্তু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী। এই প্রশ্নটাই কিন্তু বারবার আসে যে চালুক্য বংশের স্বাধীন প্রতিষ্ঠাতা কে করেছিলেন? না সেটা হচ্ছে জয়সিংহ নাম বলে প্রথম পুলকেশী কিন্তু প্রশ্নটা আসে। রাজধানী কোথায় ছিল? বাদামি বা বাতাপি, যার জন্য বাতাপির চালুক্য বংশ বলা হয়। পুলকেশী শব্দের অর্থ কী? না পুলকেশী শব্দের অর্থ হলো সিংহের মতো কেশর বা চুল। এটা কিন্তু প্রশ্নটা এসেছে যে পুলকেশী শব্দের অর্থ কী? না সিংহের মতো কেশর বা চুল। এবং আমি যে প্রশ্নগুলো করে দিচ্ছি বা যে আলোচনা করছি সেটা নট অনলি ফর আপার প্রাইমারি টেট, যে কোনো এক্সামের জন্য অনলাইনের হিসেবে রাখছি, ঠিক আছে, কিন্তু একদম নিখুঁত প্রশ্ন। যেহেতু এখনকার প্রশ্ন বেশিরভাগ MCQ আকারে, সেখানে টিকমার্ক ছাড়া অন্য কিছু নয়, তাই অনলাইন হিসেবে রাখাটাই আমার ঠিক মনে হলো বলে তাই ক্লাসগুলো এভাবে করাচ্ছি। ওকে, নেক্সট কি বলছি? প্রথম পুলকেশীর রাজত্বকাল ছিল কত? 543 থেকে 566 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম পুলকেশীর কিছু উপাধিও ছিল। প্রত্যেক রাজা উপাধি নেই, তো প্রথম পুলকেশীর উপাধি কী ছিল? সত্যাশ্রয়, এটা আসে। রণবিক্রম, শ্রী পৃথিবী বল্লভ ও শ্রীবল্লভ, এই উপাধিগুলো কিন্তু এসে থাকে। এরপর রাজা হন প্রথম পুলকেশীর পুত্র প্রথম কীর্তিবর্মন, যার রাজত্বকাল ছিল 566 থেকে 597 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এরপর আমরা জানবো কি প্রথম কীর্তিবর্মনের সম্পর্কে। তো প্রথম কীর্তিবর্মনের মৃত্যুর পর তার ভাই কিন্তু সিংহাসনে বসেন, অর্থাৎ ওনার নিয়ে কিন্তু ডিটেলস এখানে কোনো আলোচনা নেই বা আসেনি। তো প্রথম কীর্তিবর্মনের মৃত্যুর পর তার ভাই মঙ্গলেশ্বর সিংহাসনে বসেন। কত? না 597 থেকে 609, এবং মঙ্গলেশ্বরের উপাধি ছিল কি? মঙ্গল রাজ। নেক্সট তারপর রাজা হচ্ছে বাতাপি চালুক্য বংশের, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী, এবং এই দ্বিতীয় পুলকেশী হচ্ছে বাতাপি যে চালুক্য বংশ, সেই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এরা কিন্তু প্রশ্ন আসে যে চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে? না দ্বিতীয় পুলকেশী। তিনি বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর পর ভাগবত এই উপাধিগুলো নিয়েছিলেন। তার মধ্যে এই যে পরমেশ্বর পর ভাগবত এই উপাধিটা কিন্তু আসে। দ্বিতীয় পুলকেশী 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এই চালুক্য বংশে। দক্ষিণ ভারতে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের জন্য তাকে সকল দক্ষিণ পথনাথ বলা হয়। তো আমরা এর আগে জেনেছিলাম উত্তর পথনাথ, সেটা কে ছিল? সেটা ছিল হর্ষবর্ধন। ঠিক একইভাবে দক্ষিণ ভারতে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের জন্য সকল দক্ষিণ পথনাথ বলা হয় দ্বিতীয় পুলকেশীকে। আর দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? রবিকীর্তি, যিনি আইহোল প্রশস্তি লেখেন। এটাও একটা প্রশ্ন, যেমন হর্ষচরিত বাণভট্টের লেখা হর্ষবর্ধনের সময় ছিল সভাকবি। ঠিক একইভাবে দ্বিতীয় পুলকেশীর সময় যিনি সভাকবি ছিলেন তিনি হচ্ছেন রবিকীর্তি। 634 খ্রিস্টাব্দে তিনি আইহোল প্রশস্তি যে গ্রন্থ সেটা লেখেন। অনেক সময় প্রশ্ন আসে যে আইহোল প্রশস্তি গ্রন্থটি কার লেখা? না রবিকীর্তি। বা রবিকীর্তি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশী। বা দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? না রবিকীর্তি। ওকে, নেক্সট হচ্ছে এই যে দ্বিতীয় পুলকেশী, তো দ্বিতীয় পুলকেশীর সময়কালে হিউয়েন সাং মহারাষ্ট্রে কিন্তু পরিভ্রমণ করেছিলেন। ওকে,
এরপর কি হচ্ছে না পল্লবরাজ নরসিংহ বর্মন বাতাপি যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করেন এবং পাতাপি কণ্ঠ উপাধি নেন। এরপর আসছে কি যেটা পল্লব বংশ, সেটা সম্পর্কে আমরা জানবো পরবর্তী ক্ষেত্রে। তো পল্লবরাজ নরসিংহ বর্মন কিন্তু পাতাপি যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করে পাতাপি কণ্ঠ কিন্তু উপাধি নিয়েছিল, অর্থাৎ চালুক্য বংশ এবং পল্লব বংশের কিন্তু যুদ্ধ লেগেই ছিল। তারপর যিনি রাজা হন তিনি হচ্ছেন প্রথম বিক্রমাদিত্য। এই প্রথম বিক্রমাদিত্য সম্পর্কে জানা যাক। তো দেখো কি বলছে, প্রথম বিক্রমাদিত্য সিংহাসনে বসেন 655 খ্রিস্টাব্দে, দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর 16 বছর কিন্তু পর। এটা কিন্তু মাথায় রাখবে। পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় মহেন্দ্র বর্মন এবং প্রথম পরমেশ্বর বর্মনকে পরাস্ত করে কাঞ্চি দখল করে নেন পল্লবদের সাথে। তাহলে এই চালুক্য বংশের যুদ্ধ লেগেই ছিল। প্রথম বিক্রমাদিত্যের গুরুর নাম ছিল মেধাচার্য। তার উপাধি ছিল কি রণরসিক। প্রশ্ন আসে রণরসিক কার উপাধি? প্রথম বিক্রমাদিত্য। অনবারিত, রাজমল্ল, শিবভক্ত এগুলো কিন্তু ওনার উপাধি ছিল। প্রথম বিক্রমাদিত্যকে কাঞ্চিপতি বা তরাইরাজ বলা হয়। এটাও কিন্তু বিবিআই প্রশ্ন যে কাঞ্চিপতি বা তরাইরাজ কাকে বলা হয়? প্রথম বিক্রমাদিত্যকে বলা হয়। ওকে, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি লাইক অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই তোমাদের পাশে দরকার, এবং আশা করছি তোমরা দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ওকে, নেক্সট এরপর আমরা জানবো দ্বিতীয় কীর্তি বর্মন বিক্রমাদিত্য সম্পর্কে। তো দ্বিতীয় বিক্রমাদিত্য সিংহাসনে বসেন 733 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় বিক্রমাদিত্যের ভাই ছিল রাজা ভীম। ভীম ছিলেন পরবর্তী চালুক্যদের পূর্বপুরুষ। ওকে, নেক্সট তারপর কি বলছে, দ্বিতীয় বিক্রমাদিত্যের রানী লোক মহাদেবী তৈরি করেন লোকেশ্বর মন্দির। এইগুলো কিন্তু আসে, চালুক্যের বিভিন্ন মন্দিরগুলো আসে, এবং এই মন্দির বিরূপাক্ষ মন্দির নামে পরিচিত, যা বর্তমানে বিরূপাক্ষ মন্দির বলা হয়। এবং এটা কে করেছিল? না এটা হচ্ছে চালুক্য বংশের সময়। অনেক সময় প্রশ্ন আসে বিরূপাক্ষ মন্দির কোন বংশের সময় হয়, না সেটা বলবে চালুক্য বংশের সময়। কে করেছিল? দ্বিতীয় বিক্রমাদিত্যের রানী লোক মহাদেবী, যেটার নাম ছিল লোকেশ্বর মন্দির, পরবর্তী ক্ষেত্রে নাম হয় বিরূপাক্ষ মন্দির। দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল ত্রিভুবনাচার্য। কি ছিল? ত্রিভুবনাচার্য। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, দ্বিতীয় রানী কে ছিল? না দ্বিতীয় বিক্রমাদিত্যের দ্বিতীয় রানী ছিল সেটা হচ্ছে ত্রিলোক মহাদেবী। একটি শিব মন্দির নির্মাণ করেন যার নাম হয় ত্রিলোকেশ্বর মন্দির। দ্বিতীয় বিক্রমাদিত্যের পর সিংহাসনে বসেন তার পুত্র দ্বিতীয় কীর্তিবর্মন, আর তিনি মানক্ষেত্রে রাষ্ট্রকূট শক্তির কাছে পরাজিত হলে চালুক্য কৃতিত্বের কিন্তু সমাপ্তি ঘটে। কিন্তু চালুক্য বংশের সমাপ্তি ঘটতে পারে এদিকে রাষ্ট্রকূট বংশের জন্য, কিন্তু প্রতিষ্ঠিত হয় তারপর পল্লব বংশ। তো এবারে আমরা জানবো তৃতীয় যে বংশ বা আজকের শেষ বংশ ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে পল্লব বংশ সম্পর্কে। রাষ্ট্রকূট বংশের সম্পর্কেও জানবো এর পরবর্তী ক্লাসে। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো পল্লবরা ছিল পার্থিয়ানদের একটি শাখা। দক্ষিণের পল্লবরা পল্লব বা পার্থিয়ানদের থেকে আলাদা কিন্তু ছিল। অমিল সাহিত্যে পল্লবদের নাম হয় তন্তাইয়ার। কি নাম হয়? তন্তাইয়ার নাম হয় অমিল সাহিত্যে পল্লবদের। পল্লবদের প্রথম শাসক ছিলেন কে? সিংহ বর্মন। পল্লব বংশ সূচনা করেন শিবস্কন্দ বর্মন। এই প্রশ্নগুলো কিন্তু অনলাইন হিসেবে রাখছি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। শিবস্কন্দ বর্মন ছিলেন সাতবাহনদের একজন কিন্তু সামন্ত বা একজন রাজা বা সেনাপতির মতো বলতে পারো, সেনাপতির মতো। এবং তার রাজধানী ছিল কোথায়? কাঞ্চিপুর। পল্লবদের রাজধানীও কিন্তু কাঞ্চিপুর ছিল। নেক্সট তারপর হচ্ছে সিংহ বিষ্ণু। এটা সিংহ বিষ্ণু হবে। ওকে, তো পল্লব বংশের প্রথম গুরুত্বপূর্ণ রাজা হলেন কে? না সিংহ বিষ্ণু। তো সিংহ বিষ্ণু সম্পর্কে আমরা জানবো একটু। তো দেখো কি বলা হয়, না সিংহ বিষ্ণুকে বলা হতো অবনী সিংহ বা লায়ন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর সিংহ। অনেক সময় প্রশ্ন আসে যে লায়ন অফ আর্থ বা পৃথিবীর সিংহ কাকে বলা হয়? না সিংহ বিষ্ণুকে বলা হয়। কিরাত জুনিয়ম গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? এই সিংহ বিষ্ণু। ভার্বি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ভার্বি কার সময় ছিল? এই সিংহ বিষ্ণুর সময়। নেক্সট এরপর পল্লব বংশের রাজা তিনি ছিলেন কে? প্রথম মহেন্দ্র বর্মন। তো প্রথম মহেন্দ্র বর্মন 600 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তাকে বলা হতো বিচিত্রচিত্ত, চৈত্যকারী, মত্তবিলাস। এই প্রশ্নগুলো কিন্তু আসে যে মত্তবিলাস বা চৈত্যকারী বা বিচিত্রচিত্ত কার নাম ছিল, কাকে বলা হতো? না প্রথম মহেন্দ্র বর্মনকে। এবং তার লেখা গ্রন্থ হচ্ছে
মত্তবিলাস প্রহসন। এটা আসে অনেক সময় যে মত্তবিলাস প্রহসন গ্রন্থটি কার লেখা? না প্রথম মহেন্দ্র বর্মনের লেখা, যিনি পল্লব বংশের একজন রাজা বা শাসক ছিলেন এবং তার উপাধি ছিল গুণভার। ভিভিআইডও করে রাখো এই দুটোই, যে পল্লব বংশের মত্তবিলাস প্রহসন কে লেখেন, না কে বলবে, না দ্বিতীয় সিংহ বিষ্ণু, এটা কিন্তু মনে রাখ, সরি প্রথম মহেন্দ্র বর্মন, এবং তার উপাধি ছিল গুণভার। এরপর আমরা জানবো প্রথম নরসিংহ বর্মন সম্পর্কে। তো পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। অবশ্যই আমরা জানি যে শ্রেষ্ঠ রাজা বা প্রতিষ্ঠাতাকে বা শেষ রাজাকে, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। এটা কিন্তু ডাব্লিউবিতে আসা প্রশ্ন, এবং কলকাতা পুলিশ বা ডাব্লিউবিসিএস বা পিএসসি যে কোনো এক্সামেই কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো প্রথম নরসিংহ বর্মনের বিখ্যাত সেনাপতি ছিলেন কে? শিবুতণ্ড নারায়ণার। কী ছিল? নায়ানার। ওকে। তো মহাবলীপুরমের মন্দিরগুলি তৈরি হয় নরসিংহ বর্মনের সময়। এটা কিন্তু প্রশ্ন আসে ভিভিআই, যে মহাবলীপুরমের মন্দিরগুলি কার সময় তৈরি হয়, বা কোন বংশের সময়? না পল্লব বংশের সময়। কার সময়? নরসিংহ বর্মনের সময়। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি সপ্ত পেগোডা বলা হয়। এটা মনে রাখবে যে সপ্ত পেগোডা নামে পরিচিত মহাবলীপুরমের রথ মন্দিরগুলি। ওকে। নেক্সট এরপর রয়েছে কি দেখো, না প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল কি? মহামল্ল। কি উপাধি ছিল? মহামল্ল। এরপর আমরা জানবো দ্বিতীয় নরসিংহ বর্মন সম্পর্কে। তো দ্বিতীয় নরসিংহ বর্মন সিংহাসনে বসেন 695 খ্রিস্টাব্দের সময়। তিনি ছিলেন শিবের উপাসক, তাই তাকে বলা হতো শঙ্কর ভক্ত। ওকে। তার উপাধি ছিল কি? রাজসিংহ, আগমপ্রিয় বা কবি প্রবোধ। ওকে। কাঞ্চির কৈলাস মন্দির তৈরি হয় এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়। ওকে। নেক্সট, দশকুমার চরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন কে? দণ্ডিন, এবং এই দণ্ডিন ছিলেন এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়। এটা কিন্তু মনে রাখবে। ওকে। নেক্সট তারপর রয়েছে দ্বিতীয় নন্দী বর্মন সম্পর্কে আমরা জানব। তো দ্বিতীয় নন্দী বর্মন পল্লব সিংহাসনের প্রত্যক্ষ উত্তরাধিকারী ছিলেন না। সিংহাসনে বসেন 730 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। কি? বিষ্ণুর উপাসক ছিলেন এই দ্বিতীয় নন্দী বর্মন। তার সেনাপতির নাম ছিল উদয়চন্দ্র। কি নাম ছিল? না উদয়চন্দ্র। এগুলো কিন্তু মনে রাখবে অবশ্যই। দ্বিতীয় নন্দী বর্মন কাঞ্চির বিখ্যাত বৈকুণ্ঠ পেরুমল মন্দিরটি কিন্তু তৈরি করেন। এটা কিন্তু পড়েছে ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার প্রশ্নে, যে বৈকুণ্ঠ পেরুমল যে মন্দির সেটা কাঞ্চিতে অবস্থিত, সেটা কে করেছিলেন? না দ্বিতীয় নন্দী বর্মন। ওকে। নেক্সট তারপর দেখো কী রয়েছে, না দ্বিতীয় নন্দী বর্মন রাষ্ট্রকূট রাজা দণ্ডী দুর্গের যে কন্যা তা রেবা, সে রেবাকে তিনি বিবাহ করেন। ওকে। এরপর হচ্ছে অন্যান্য পল্লব শাসক, বাকি যে শাসকগুলো তারা কারা ছিলেন। তো চালুক্যরাজ প্রথম বিক্রমাদিত্য দ্বিতীয় মহেন্দ্র বর্মনকে পরাস্ত ও হত্যা করেন। দ্বিতীয় নন্দী বর্মনের পর সিংহাসনে বসেন দণ্ডী বর্মন, আর প্রথম পরমেশ্বর বর্মন 670 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পরমেশ্বর বর্মন 722 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। আর অপরাজিত বর্মন তিনি হচ্ছেন পল্লব বংশের শেষ রাজা। এটা কিন্তু একটা মনে রাখবে যে পল্লব বংশের শেষ রাজা কে? অপরাজিত বর্মন। এটা কিন্তু মনে রাখবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, যেখানে আমরা কি কি জানলাম বলো? পুষ্যবতী বংশ, তারপর জানলাম বাতাবির চালুক্য বংশ এবং পল্লব বংশ সম্পর্কে। এরপর যে কয়েকটা বংশ রয়েছে বা তাদের রাজত্বকাল রয়েছে যে সমস্ত রাজাদের, সেটা সম্পর্কে জানবো। এই করে কিন্তু এরপর আমরা প্রাচীন যে ইতিহাস সেটা শেষ করব, তারপর মধ্যযুগের যে ইতিহাস সেগুলো আমরা একের পর এক শুরু করব। তো অবশ্যই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস অনলাইন হিসেবে প্রশ্ন রাখা হচ্ছে। অনেকেরই মনে হতে পারে যে এগুলো আসবে কি না, কিন্তু যারা হয়তো কম্পিটিটিভ লাইনের জন্য বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর ঘাটো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র যে আপার প্রাইমারি টেটেই আসবে প্রশ্নগুলো সেটা নয়, যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু আসার মতো প্রশ্ন, যদি ইতিহাস থেকে প্রশ্ন আসে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। একটা লাইক অবশ্যই করবে ক্লাসটার, এবং সাথে সাথে বলবো বাকিদের সাথে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলো করেনি। তোমার পাশের বন্ধু কেউ যদি রয়েছে, বাড়ির ভাই বোন যারা রয়েছে, যারাই বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই কিন্তু ক্লাসগুলো তাদেরকে শেয়ার করো, এবং তারাও কিন্তু ক্লাসগুলো দেখে উপকৃত যেন হয়। আর একটা কথা বলে রাখি, যে যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে, যাতে এই ধরনের ক্লাস নোটিফিকেশন বা যে কোনো নিউজ আপডেট সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চ্যানেলের পাশে থাকো, অবশ্যই চ্যানেলটি গ্রো করার চেষ্টা করো। আমিও তোমাদের জন্য 100% দিয়ে চেষ্টা করব সম্পূর্ণভাবে বিভিন্ন তথ্য এবং ক্লাসের প্রিপারেশনের জন্য। ওকে, তো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটি করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।